সিকদার বাড়িতে আজ যেন অন্যদিনের মতো হইচই পরিবেশ নেই। সবকিছু শান্ত, বাচ্চাদের হাসির আওয়াজও নেই, বনে বনে ঝগড়া নেই। আন্টি নিজের ঘরে বসে চুপ করে মানুষের কথা ঠিক কতটা আঘাত দিতে পারে তা সে আজ খুব ভালো করে বুঝতে পারছে। ওই মেয়েটার দোষ কি দেবে? সত্যি তো তাদের বাড়িতে এসে তাকে এক গাদা কথা শুনে গেল, অথচ পাশে থাকা একান্ত আপন মানুষগুলো কিছু বলল না। সামাজিকতা, আত্মীয়তার সম্মান এত যে এমন নিকৃষ্ট ভাষায় হেয় করার পরেও কেউ কিছুই বলেনি। মেয়েটা তো আশা করেছিল তার হয়ে কেউ একটু কথা বলবে। তাকে তো ওই মেয়েটা মায়ের জায়গায় বসিয়েছিল। মা হয়ে মেয়ের অপমান চুপচাপ দাঁড়িয়ে রেখেছে। তাই তো আজ যাওয়ার আগে সব সম্পর্কে ইতি টেনে গেল পর শব্দ দ্বারা। মনিরা বেগম ও তার পরিবার কিছু সময় আগেই বাড়িতে এসে পৌঁছেছে। সারা আর মাহিরা ক্লান্ত শরীর দুটো এলিয়ে দিয়েছে সোফায়। আদা শোয়া অবস্থায় দুজন জুড়ে দিয়েছে রাজ্যের গল্প। দিন দুনিয়ার ধ্যান তাদের নেই বললে চলে। মাহিরাদের বাড়ি থেকে শিকদার বাড়ির দূরত্ব 1 থেকে 1.5 ঘন্টার পথ। আকস্মিক শব্দে তাদের ধ্যান ভঙ্গ হয়। মাঝরাতে বড় বড় দুটো লাগেজ এনে ধপ করে ফেলে সে বসার ঘরে। মাহিরা লাফিয়ে উঠে বুকে থুতু দিয়ে বলে, ভাইয়া, এভাবে কেউ রাখে? ভয় পেয়েছি না। একটু সাবধানেও তো রাখা চাই, যদি নষ্ট হয়ে যেত। তুই অকর্মা তো এসে নিতে পড়েছিস, এই ভারী ভারী জিনিসগুলো কে আনবে? তুমি তো আনছিলে। আমি আর পারবো না, যা তুই আর সারহা গিয়ে ছোট ছোট ব্যাগগুলো নিয়ে আয়। আমার ঢোক গিলে বলে, হ্যাঁ তোরা, বড় দুটো আমি এনে রেখেছি, বাকিগুলো আন। আর আম্মু, তোমার বাপের বাড়ি গেলে কি মাসের বাজেটটুকু আনতে হবে? হ্যাঁ, তোমাকে কি মেলা এভাবে রাখে আব্বু? আমি কি করব? আমি তো ভাইজানদের নিষেধ করি, তাও প্রতিবার এসব ধরিয়ে দেয়। না আনলে মন খারাপ করে। এর জন্যই এক বাড়ির এক মেয়েকে বিয়ে করতে হয় না। যা, তোরা দাঁড়িয়ে আছিস কেন? সাহার ও মাহিরার দিকে তাকিয়ে ধমকের সুরে বলেন। সাহার ও মাহিরা দৌড়ে গিয়ে গাড়ির কাছে চলে যায়। দেখে বেশ কিছু ছোট বড় ব্যাগ রাখা। এক কথায় এক একটাই এক এক ধরনের জিনিস। তাদের দেখে মাথা ঘুরে ওঠে। এসব তাদের নিতে হবে। এ তো পুরো মাসির বাজার। নারকেল থেকে শুরু করে পিঠা, সবজি সব আছে। বোন রে, এগুলো নিতে নিতে তো সন্ধ্যা। আমার তো এখনোই শরীর ভেঙে আসতেছে রে। আমার তো মাথা ঘোরে। জিনিসপত্র দেখে মনে হচ্ছে আম্মু কত মাস খেতে পায় না। ভাইয়া ঠিকই বলেছে, এক বাড়ির এক মেয়েকে বিয়ে করতে হয় না। তোর ভাইটা কেমন? অত বড় ষাঁড়ের মতো শরীর থাকতে আমাদের মতো দুইটা ইঁদুরকে পাঠিয়েছে জিনিসপত্র আনতে। বেশি কথা না বাড়াইয়া নিয়ে চল, না হলে আবার এসে দেবে এক ছাড়ে। তারা একটা একটা করে জিনিস এনে বাড়ির ভেতরে রাখে। বসার ঘরে এনে জমা করে সব। একে একে সব এনে রাখার পর রুমের উদ্দেশ্যে পা বাড়তে যাবে, তখন পিছন থেকে বলে ওঠেন, এগুলো এখানে রাখার জিনিস? ভাইয়া আর পারতেছি না। কাল রেনু আন্টি আসলে তাকে দিয়ে সরিয়ে রাখবো। সে পর্যন্ত এখানে থাকবে? যা, নিয়ে রান্না করে রেখে আয়। ভাইয়া আজ না। যা বলছি তাই কর। একটু শরীর নাড়াতে ইচ্ছে করে না? সব রেখে তারপর ঘরে যাবি। এই সারহা, ধর নিয়ে যা। ভাইয়া, আমি তো মেহমান, আমাকে দিয়ে এত কাজ করাবেন? তো কি দুজন হাতো হাতে রেখে আসবি? সারা দুধটা পা ফেলে যায় আর বলে, বাল করতে আসছি, এইবারে কালই বাড়ি চলে যাব। মাশরাফি যেতে যেতে বলে, যাস, তোরে কেউ ধরে রেখে নি। আসছে নাটকবাজ মেয়ে মানুষ, শরীর নাড়াতে মন চায় না মোটেও। দীর্ঘ সময় জার্নি করার পর সকলেই বেশ ক্লান্ত। গাড়ি থেকে নামে একটা বহুতল ভাবনার সমানে। সিরাজ পুরো রাস্তায় চুপ ছিল। মাঝে মাঝে নাবিল দু একটা কথা বলছে, একটা জবাব দিচ্ছে। এই যা রৌনক লাগেজ নিয়ে সামনে সামনে হাঁটছে, আর নাবিল সিরাতের হাত ধরে হাঁটছে। লিফটের সাহায্যে চলে যায় 6 নম্বর ফ্লোরে। সেখানে মুখোমুখি 2টা ফ্ল্যাট। 2 বন্ধু একই সাথে কিনেছিল 3 বছর আগে। এরপর থেকে নাবিলের দেখাশোনা অনেকটা আয়শা করে। যেমন যে দিনগুলো রৌনকের নাইট শিফট থাকে, সেসব দিন নাবিল আয়শার কাছে থাকে। ফ্ল্যাটে প্রবেশ করার পর কেমন গুমট পরিবেশ। দরজা জানালা সব খুলে দেয়, যেন বদ্ধ বাতাসটা বের হয়ে যায়। সিরাত আশেপাশে তাকায়, পুরো ফ্ল্যাটটা পর্যবেক্ষণ করে। 2 রুম, ডাইনিং, কিচেন, ছোটখাটো ছিমছাম একটা ফ্ল্যাট। চারিদিকটা বেশ সাজানো গোছানো। ড্রয়িং রুমের একটা কর্নারে পুরো দেওয়াল জুড়ে রওনাপ ও নাবিলের অনেক ছবি টাঙানো, নাবিলের ছোট বড় বিভিন্ন সময়ে। বাসার ভিতরটা দেখলে যে কেউ বলবে বাড়ির মালিক বেশ রুচিশীল। রওনাপ তাদের সোফায় বসিয়ে রুমে যায়। কয়েকদিন না থাকার কারণে রুমটা কেমন ধুলো জমে গেছে। প্রথমে নাবিলের রুমে যায়, সেখানে বিছানাপত্র ছেড়ে চাদর চেঞ্জ করে দেয়। বসার ঘরে ফিরে এসে বলে, যাও, ওই রুম পরিষ্কার করে দিয়েছে, ওইখানে গিয়ে বিশ্রাম করো, আমি এদিকে পরিষ্কার করে ফেলি।
একা একা করতে গেলেন কেন? আমাকে বলে আমি হেল্প করে দিতাম। আজ বিশ্রাম নাও, এরপর করবে। তার উপর তুমি এখানে নতুন, কোথায় কি রাখা খুঁজে পাবে না। নাইলকে নিয়ে ঘরে যাও, আমি পারবো করতে। সোফায় অর্ধঘুমন্ত নাবিলের উদ্দেশ্যে বলে। বাবা এখানে ঘুমায় না, ঘরে গিয়ে পোশাক পাল্টে শুয়ে পড়ো। সিরাত নাবিলকে নিয়ে ঘরে চলে যায়। নাবিল ঘরে ঢুকে সোজা বিছানায় চলে যায়। তা দেখে সিরাত বলে। এই ছেলে পোশাক বদলাবে না? বাইরের ধুলোমালা নিয়ে ঘুমাচ্ছিস? আমার এনার্জি শেষ, এখন পারবো না আমার ঘুম পাড়তে। সিরাত তার হাত টেনে ধরে বলে। ওঠ, এভাবে শোয়া যাবে না তো। যা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। প্লিজ বোঝার চেষ্টা করো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। তোর বাপরে ডাক দিয়ে বলবো তুই খাটাসের মতো ঘুমাতে যাচ্ছিস। উফ, তুমি ভীষণ জ্বালাচ্ছ আমাকে, যাচ্ছি, আর রাখতে হবে না। সিরাত মুখ ভেঙচি কেটে বলে। কি মানুষটা রে, তার নাকি জ্বালায়। জামা কাপড় কই তোর? আঙুল দিয়ে কাবাটের দিকে ইশারা করে। সিরাত সেখান থেকে গেঞ্জি প্যান্ট বের করে তার দিকে ছুঁড়ে দিয়ে বলে। ওয়াশরুমে গিয়ে আবার ঘুমিয়ে পড়িস না, তাড়াতাড়ি বের হবি, আমিও ফ্রেশ হব। নাবিল কাপড় সামানে ওয়াশরুমে ঢোকে। এই ফাঁকে সিরাত ড্রয়িং রুমে এসে লাগেজটা নিয়ে যায়। রৌনক তখন তার শোবার ঘরে চলে গেছে। ফ্রেশ হয়ে অনেক কাজ বাকি তার। রাতে আবার হাসপাতাল যেতে হবে। আজ ছেলেকে নিয়ে খুব একটা চিন্তা নেই তার, কারণ তার সাথে থাকার জন্য অন্য একজন লোক আছে। আর রাইহান ও আয়েশা গতকালই চলে এসেছে, তাই আরও কিছুটা স্বস্তি পাচ্ছে। নাবিল বের হতেই সিরাত কাপড় জামা নিয়ে ওয়াশরুমে ঢোকে। এত সময় জার্নি করার পর শরীর কেমন চিটচিটে লাগছে, তাই একবার গোসল করেই বের হবে। বসার ঘরে এসে দেখে রওনা রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে, তরকারি রান্নার প্রিপারেশন নিচ্ছে। সিরাত সেদিকে এগিয়ে যায়। আমার দিন আমি করছি। করছি তো আমি। সবকিছু তো একা একাই করছেন। দরজার বেল বাজার শব্দে সিরাতের বাক্য আর সম্পূর্ণ হয় না। দুজনের মনোযোগ সেদিকে যায়। যাও তো, একটু দেখো কে এসছে। সিরাত গিয়ে দরজা খুলে দেয়। আয়সা একটা বাটি হাতে দাঁড়ানো, তাতে ঢাকনা দেওয়া। পেছনে রাইহান, তার হাতেও বাটি। আপনারা আসেন, ভেতরে আসেন। সিরাত দরজা থেকে সরে গিয়ে তাদের ভেতরে আসার জন্য জায়গা করে দেয়। আয়সা ও রাইহান ঘরে প্রবেশ করে হাতে থাকা বাতিগুলো ডাইনিং এ রেখে আয়সা গিয়ে সোফায় বসে, আর রাইহান চলে যায় রান্নাঘরে। আয়সা সিরাতকে কাছে ডেকে পাশে বসতে বলে। সিরাত এগিয়ে গিয়ে পাশে বসে। তোমাদের জন্য খাবার এনেছি, এখন আর কষ্ট করে রান্না করার দরকার নেই। কিন্তু নাহিলের বাবা তো ভাত বসিয়ে এখন তরকারি রান্নার প্রিপারেশন নিচ্ছে। এখন গিয়ে বলে এসো রান্না করতে হবে না, আর ভাত যা রান্না হয়েছে তা রাতে খাবে। এই বেলায় রান্না করতে বসলে দুপুরের খাবার রাতে খেতে হবে। এতক্ষণে নিশ্চয়ই সবার খিদে পেয়ে গেছে। না আপু, আসার পথে খেয়েছিলাম, সবাই খেয়েছিলাম, তাই ক্ষুধা পায়নি সেভাবে। নাহিল কোথায়? ওকে দেখছি না। সে তো এসেই ঘুম, বলে কি তার এনার্জি শেষ। ড্রেসটাও পর্যন্ত চেঞ্জ করতে চায়নি। কত জোর করে তারপর যখনই ওর বাবার ভয় দেখালাম, শ্বশুর করে চলে গেল। শোনো, আমি তো তোমার সামনের ফ্ল্যাটেই থাকি। ভাইয়া বাসায় না থাকলে যদি কোনো দরকার হয় চলে আসবে। আচ্ছা আপু, যাবো। তারা দুজন আরো কিছু সময় গল্প করে। এদিকে রাইহান গিয়ে রৌনকের কাছে দাঁড়ায়। দেখে রৌনক সবজি কাটছে রান্না করার জন্য। তা দেখে বলে। তোর ভাবি কত কষ্ট করে রেঁধে বেড়ে আনলো, আর তুই এখন সবজি কাটছিস? তোকে ফোনে বললাম না, তাও কেন করতে হবে? আমিও তো নিষেধ করে দিয়েছি। তাছাড়া ওদের জন্য রাতের খাবার তৈরি করে রেখে যাব। নাইট ডিউটি আছে আজ, যদি খাবার না থাকে দুজন না খেয়ে ঘুমিয়ে থাকবে। যে পরিমাণ খাবার আছে তা তোরা কাল সকাল পর্যন্ত হয়ে যাবে। এসব রাখ, তোর সাথে কথা আছে আমার। কি কথা? তোর প্রাক্তন শালা আজ হাসপাতালে এসেছিল। কেন এসেছিল জানিস কিছু? তেমন কিছু জানি না, তবে তোর খোঁজ খবর নিচ্ছিল। আচ্ছা, এই বিষয়ে এখানেই বাদ দে, আর কারোর কাছে বলবি না। আশা ভাবি কেউ না। আচ্ছা বলবো না, তুই এখন সব রেখে খাবি, চল, বিকেল হয়ে এলো। চল আমাদের সাথে, খাবি? আমাদের খাওয়া শেষ, তোরা খা, আসি এখন। রাইহান ও আয়সা চলে যায়। রৌনক সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দেয়। সিরাত খাবারগুলো টেবিলে সাজায়। রাইহান এসে হাজির হয় ডাইনিং এ। নাহিলকে কি ডাকবো? ও তো খেয়েছে সেই কখন। তুমি খেতে বসো, আমি ডেকে আনছি। রৌনক চলে যায় ছেলের কাছে। ছেলে তারা ঘুমিয়ে কাঁদা। সে পাশে বসে কয়েকবার ডাক দেয়, সে ওঠে না। সিরাত এসে বলে। আপনি খেয়ে নিন, ও উঠলে আমি খাইয়ে দেবো। আপনি তো হসপিটালে যাবেন, খেয়ে দিয়ে বিশ্রাম নিন। রৌনক সিরাতের কথা মেনে নেয়। দুজনে একসাথে খাওয়া শেষ করে। সন্ধ্যা 7টা। রৌনক রেডি হচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য। সিরাত নাবিল ঘরে আছে। আসার পর থেকে একবারও সে রৌনকের ঘরে পা রাখেনি। রৌনক কয়েকবার বলেছেও তাকে, কিন্তু সে প্রতিবারই এড়িয়ে গিয়েছে।
সে তৈরি হয়ে বেরিয়ে আসে ঘর থেকে। একবার উঁকি দেয় নাবিলের ঘরে। নাবিল ঘুমোচ্ছে সিরাতের ঘরে। ভিতরে প্রবেশ করে ছেলের কপালে হাত বুলিয়ে একটা চুমু খেয়ে বেলকনিতে যায়। সিরাত সেখানেই বসে আছে। রওনাকের উপস্থিতি সে আগেই টের পেয়েছে। আমাকে বের হতে হবে এখন। আচ্ছা। দুজন সাবধানে থাকবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। কোনো সমস্যা হলে আমাকে কল করবে, না হলে রায়হানদের ফ্ল্যাট সামনে আয়শা ভাবিকে কল করবে। আচ্ছা। আয়শা ভাবির নাম্বার আছে? না, ফোন দাও, সেভ করে দিই। ফোন নেই। নেই মানে কোথায় রেখেছ? ওই বাড়ি থেকে আনিনি। আনুনি কেন? একদম নষ্ট হয়ে গেছে? না, ভালো আছে, শুধু গ্লাস ফেটেছে। তা আনুনি কেন? এখন ফোন কোথায় পাবে? আমি তো দু একদিনের মধ্যেই সময় করে উঠতে পারবো না। আমি বাইরে না থাকলে বাড়িতে যোগাযোগ করবে কিভাবে? আমি বা কিভাবে খোঁজখবর নেব তোমাদের? আয়েশা ভাবিকে কল করে জেনে নেবেন। আর বাড়ির লোক? আপনার কাছে কল করলেই জানতে পারবে। আলাদা করে আমার সাথে কথা বলার তো কিছু নেই। এটা কোনো কথা? ফোনটা রেখে আসার কোনো মানে হয়? ফোনের কি দরকার? আমার স্বামী সন্তান তো আমার কাছেই থাকে, আর কারো খবর নেওয়ার তো কোনো দরকার নেই। মাথা খারাপ হয়ে গেছে, তাই ভুলভাল বকছ। আমি বের হচ্ছে, দরজা লক করে দিয়ে যাও। রওনক চলে যায় তার কর্মস্থলে। রেখে যায় অনুভূতি শূন্য এক মানবীকে। রওনক যাওয়ার পরে সে নাবিলকে জোরপূর্বক তুলে খাইয়ে দেয়। ছেলেটা যা ঘুম দিচ্ছে, আর 3টায় ঘুমিয়েছে, এখন বাজে 8টা। খেয়ে দিয়ে আবার ঘুমোক। সিরাত নিজের জীবনের হিসাব কষতে ব্যস্ত। হিসাব করে দেখে তার জীবনে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি। জীবনের দর কষাকষি শেষে ব্যালকনিতে থেকে উঠে আসে। ব্যালকনির দরজা লক করে বিছানায় এসে গায়ে লিয়ে দেয়। বালিশে মাথা রাখতেই তার পুরনো ক্ষতরা তাজা হয়ে ওঠে। দুচোখ বেয়ে অঝোরধারা পানি বইছে। নিস্তব্ধ রাতে কেউ টের পেল না এক রমণীর হৃদয়ের আর্তনাদ। হাসপাতালের ডিউটি শেষ করে বাড়ি থেকে রওনা করে রওনক। মাথার মধ্যে চিন্তা নামক ঘুম পাকা উকি ঝুঁকি দিচ্ছে। তার উপর নতুন চিন্তার কারণ বাসায় রেখে আসা দুজন। কাল রাতের পর আর যোগাযোগ হয়নি। আয়শাকেও ফোন করে ডিস্টার্ব করতে মন সায় দেয়নি তার। ভাবনা চিন্তার মাঝেই চলে আসে বাড়ির সামনে। গাড়ি পার্ক করে সোজা চলে যায় তার ফ্ল্যাটে। মানুষদেরকে সুস্থ সবল অবস্থায় না দেখা পর্যন্ত শান্তি মিলবে না। দরজার সামনে দাঁড়িয়ে চাবি দ্বারা লক করে ভিতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে ঢুকেই চোখ পড়ে নাবিলকে। সে উঠে বসে আছে, আর একজন আশেপাশে দেখা যাচ্ছে না। ছেলের কাছাকাছি এগিয়ে এসে বসে। কখন উঠেছ? সেই ভোলে। তোমার মিশু কই? ও তো ঘুমায়। 8টার বেশি বাজে, ডাকনি? দেখেছিলাম, উঠে আমাকে খাইয়ে আবার ঘুমিয়েছে। যাও, ডেকে তোলো। নাবিল রওনাপের কথা মতো তাকে ডাকতে যায়। রওনাপ চলে যায় নিজের ঘরে। যেমন রেখে গিয়েছিল তেমনই আছে। মেয়েটা একবারও আসেনি এই ঘরে। সে ভাবনাগুলো সাইডে রেখে ফ্রেশ হয়ে নেয়। এই মিশু, উঠো, 8টা বেজে গেছে। হ্যাঁ, জ্বালাস না। ঘুম ঘুম কণ্ঠে বলে। বাবা আসছে, তোমাকে উঠতে বলেছে। সিরাতকে ধরে এক প্রকার ঝাঁকাতে লাগে। বিরক্ত হয়ে উঠে বসে। এত জ্বালাচ্ছিস কেন? বাবা আসছে। তো আমি কি নাচবো? যা সর, আমি ঘুমাবো। চাইলে তুইও ঘুমাতে পারিস, তবু আমার বিরক্ত করিস না বাপ। বাবা তোমাকে ডেকে দিতে বলেছে। সিরাত বিরক্ত হয়ে বিছানা ছাড়ে। ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়ে যায়। রাত করে ঘুমানোর ফলে ঘুম পুরোপুরি হয়নি। ভোরে উঠে কালকের তরকারি গরম করে নাবিলকে খাইয়েছে। তারপর আবার ঘুমিয়েছে। ডাইনিংয়ে রওনাক খাবার সাজাচ্ছে। আসার পথে সে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। আগমন ঘটে সিরাত ও নাবিলের। তাদের দিকে একবার তাকিয়ে আবার নিজের কাছে মন দেয়। দুজনে খেতে বসো, পরে বলে কোনো শব্দ শুনতে চায় না। বাবা আমি কিন্তু খেয়েছি। যা খেয়েছো হজম হয়ে গেছে, এখন আবার খাবে। কিন্তু কোনো কিন্তু না, বসো। নাবিল বাধ্য হয়ে বসে খাবার খেতে। সিরাত ইতিমধ্যে সাজানো প্লেট থেকে একটা নিয়ে খেতে শুরু করেছে। রওনাপও বসে যায়। খাওয়ার মাঝে মাঝে বলে, তৈরি হয়ে থাকবে, রায়হান আঙ্কেল যাওয়ার সময় তোমাকে স্কুলে নামিয়ে দেবে। এবার সিরাতের উদ্দেশ্যে বলে, বিকেলে মার্কেট যাবে, কি কি দরকার লিস্ট করে ফেলবে। এখন দরকার নেই কিছুর, যখন লাগবে তখন বলবো আপনাকে। বিকেলে তারা 3জন বের হয় শপিং এর উদ্দেশ্যে। রওনা ফেরিজেদের কাছে তার না টেকেনি। শপিং মলে ঢুকে তারা চলে যায় লেডিস সেকশনে। সেখান থেকে কিছু পোশাক কেনে, আরও আনুষঙ্গিক জিনিসপত্র কিনে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে তারা যায় মোবাইলের দোকানে। রওনাক নিজ পছন্দে একটা ফোন কিনে দেয়। এরপর বেরিয়ে আসে। তারা হালকা নাস্তা করে, ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস কিনে বাড়ি ফিরতে ফিরতে রাত তখন প্রায় 9টা বেজে যায়। রওনাক তাকে এবং নাবিলকে বাসায় পৌঁছে দিয়ে কোথাও একটা গিয়েছে। সে জিজ্ঞেস করাতে বলে কাছাকাছি যাচ্ছে, দ্রুত চলে আসবে।
সিরাত আজ প্রথমবারের মতো নতুন সংসারে রান্না করছে। রান্নাবান্নার কাজটা সে মোটামুটি ভালোই পারে। বাড়িতে থাকাকালীন শখের বসে আতিয়া ও মিথিলার সাথে থেকে বেশ কিছু রান্না শিখেছে। তার মধ্যে আজ করছে মুরগির মাংস, সবজি আর ভাত। আহামরি স্বাদ না হলেও খারাপ হয়নি একদম। রাতে সে খাবারগুলোকে ওভেনে গরম করে টেবিলে এনে রাখে। এরপরে চলে যায় নাবিলের ঘরে। সেখানে গিয়ে দেখে ছেলেটা হাত মুখ ধুয়ে টেবিলে বই খাতা নিয়ে বসেছে। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, মাত্রই তো এলি, এখনই বই নিয়ে বসছিস? খাওয়া দাওয়া করে নি আগে? বাবা আসুক, একসাথে খাবো। আর স্কুলের হোমওয়ার্ক করেছি, সকালে উঠে করতে ইচ্ছে করবে না। তোর বাবা যে কই গেল কে জানে, রাত তো কম হলো না, এখনো না খেয়ে বসে থাকবি? সমস্যা নেই, তুমি থাকো, দুজন গল্প করি আর লিখি। এর মধ্যে দেখবে বাবা চলে আসবে। দরজার বেল বেজে ওঠে। সিরাত এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপারে রওনাককে দেখে বলে, কোথায় ছিলেন এত সময়? একটা জিনিস বাকি ছিল, সেটা আনতে গেছিলাম। এখনই যেতে হবে তার জন্য? নাহিল সে আপনার জন্য বসে আছে একসাথে খাবে বলে। এত রাত পর্যন্ত না খেয়ে আছে, খাইয়ে দিলে না কেন? বলেছিলাম খাবে না, আপনি আসলে আপনার সাথে খাবে। রওনাক দ্রুত পায়ে ছেলের ঘরের দিকে যায়। নাবিলের লেখা প্রায় শেষের পথে। সে ছেলের কাছে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে বলে, কত রাত হয়েছে, এখনো না খেয়ে বসে আছো কেন? তোমার সাথে খাবো তাই। চলো তাহলে, খেয়ে নেবে এখন। বাবা তুমি কে ফ্রেশ হয়ে নাও, আমি লেখাটুকু শেষ করে আসছি। রওনাক নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসে। সিরাতকে ডেকে বলে খাবার বেড়ে দিতে। সে যায় নাবিলের কাছে, তাকে ডাকতে। সিরাত তিনজনের জন্য প্লেটে ভাত তরকারি তুলে দেয়। রওনাক ও নাবিল আসলে তারা চেয়ার টেনে বসে। সিরাত তাদের দিকে এক একটা প্লেট এগিয়ে দেয়। সে নিজেও বসে তাদের সাথে। খাওয়ার ভাগে রওনাক বলে, একটা কোচিং সেন্টারে কথা বলেছে, পরশুদিন যাবে আমার সাথে, ভর্তি করিয়ে দিয়ে আসবো। আচ্ছা। বাসা থেকে বেশি দূরে না, আসা যাওয়াও কোনো অসুবিধা হবে না। খাওয়া শেষ করে দ্রুত এসো। সে খাওয়া শেষ করে নাবিলকে নিয়ে তার রুমে যায়। ছেলেকে ঘুম পাড়িয়ে সে বেরিয়ে আসে। এদিকে সিরাত টেবিল গুছিয়ে বাড়তি খাবার ফ্রিজে রেখে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। রওনাক বসার ঘরে সোফায় বসে আছে। হাতে তার আজকে কেনা নতুন ফোনটা কিছু একটা করছে। সিরাতকে এগিয়ে আসতে দেখে নিজের পাশে বসতে বলে। সিরাত কোনো বাক্য ব্যয় না করে তার পাশে গিয়ে বসে। উকি দিয়ে দেখে রওনাক ফোনে কি করছে। রওনাক সিম সেট করে ফোনটা সিরাতের দিকে এগিয়ে নিয়ে বলে, সবকিছু সেট আপ করে দিয়েছে, আমার নাম্বার সহ বাড়ির লোকেদের নাম্বারও সেভ করে দিয়েছে। বলে ফোনটা সিরাতের হাতে দেয়। সিরাত উল্টে পাল্টে দেখে, ভাবে ফেসবুক অ্যাপ ডাউনলোড করে তার আইডি লগ ইন করবে। তবে তার ভাবনার শেষ হওয়ার আগেই কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না। মানে তাহলে ফোন দেওয়ার মানেটা কি? দিয়েছি যাতে সবার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে তো একটা নোকিয়া বাটন কিনে দিলেই পারতেন। ঢং করে দিয়ে বলছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবো না, তা করবোটা কি এ নিয়ে? ফোনে অনেক কিছুই করা যায়, আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না শুধুমাত্র পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, পরীক্ষার পর করবে। সিরাতের মুখটা আধারে ঢেকে যায়। 24 ঘন্টা ফেসবুক চালানো মানুষকে বলছে ফেসবুক ব্যবহার করা যাবে না। নেহাতে কদিন মন মেজাজ ঠিক নেই, তাই ফোন ধরেনি। এরপর তো ফোনটাও আধমরা করে রেখেছে। এখন এখানে এসে কি করবে সারাদিন বাড়িতে বসে? মন খারাপ করার মতো কিছু বলিনি, তোমার ভালোর জন্যই বলছে। সামনে খুব বেশি দিন নেই, হাতে গোনা 3 মাস হয়তো। এতদিন তো ঠিক মতো পড়োনি, এই কয়টা দিন পড়ো, এরপর যা ইচ্ছে করবে। আচ্ছা। বাড়িতে আর কেউ থাকলে তোমাকে ফোনটাও দিতাম না, কিন্তু পাশে একা থাকবে, প্রয়োজনে অপ্রয়োজনে খোঁজখবর নিতে কল করতে হয়, তাই দেওয়া। আর আমি বাসায় না থাকলে বাড়ির লোকজনের সাথে কথাও তো বলতে পারবে না। একটু থেমে আবার বলে, বাড়িতে তো কথা বলো না এখন পর্যন্ত। রামিম কল দিয়েছিল, চাচা কল দিচ্ছে, কথা বলে নাও সবার সাথে। কাল বলবো। রওনা বুঝতে পারে হয়তো পূর্বের কোনো বিষয় নিয়ে রাগ অভিমান এখনো জমে আছে, তাই বলে, তাদের উপর রাগ রেখো না, তারা তোমার আপনজন, তোমার জন্য চিন্তা করে। শুনেছি ছোট কাকি রাবের সাথে কথা বলো না। রাবের কথা নয় বাদ দিলাম, ও তোমার বোন, বোন বোন ঝামেলা হতেই পারে, কিন্তু ছোট কাকি সে তো তোমার মায়ের মতো। মায়ের মতো বললেও ভুল হয়, সে তোমার মা। তা তার সাথে রাগ করে অভিমান করে কথা বলছো না, সে কতটা কষ্ট পাচ্ছে জানো? সে সিনানের চেয়েও তোমাকে বেশি ভালোবাসে। সিরাত কিছু না বলে মাথা নিচু করে চুপ করে থাকে। রওনাক আবারও বলে, তুমি যথেষ্ট বুঝদার একজন মেয়ে, কিন্তু এই কদিন যে কাজগুলো করছো তা বাচ্চামা বললেই চলে। সিরাত মাথা তুলে তাকায় তার দিকে। চোখের সাদা অংশ লাল বর্ণ ধারণ করেছে।
সে যেমন অল্প কথায় রেগে যায়, তেমনি অল্পতেই চোখে জল চলে আসে। রৌনক তার দৃষ্টিতে দৃষ্টি মেলায়, বলে, জানি না কেন তুমি হঠাৎ করে এমন হয়ে গিয়েছ। ছোট করে বিষয়ে বাজে রিয়াক্ট করছো। কটু কথা শোনো তো দুইবার ভাবছো না। আমি তোমাকে ছোট থেকে চিনি। তোমার সম্পর্কে, তোমার আচরণ সম্পর্কে আমি অনেকটা অবগত। হঠাৎ কি এমন হলো যা তোমাকে এভাবে পরিবর্তন করে দিয়েছে? সিরাত নিশ্চুপ। আমি তোমার একান্ত আপনজন, স্বামী না, বন্ধু ভেবে বলতে পারো। কি হয়েছে তোমার শেয়ার করতে পারো। আশা করি তোমার ভেতরে সমস্যার সমাধান আমি হয়তো দিতে পারবো। কিছু হয়নি তো? আমি তোমাকে চিনি মিশকাত। স্বামী হিসেবে পরিচয়টা নতুন হলেও ভাই হিসেবে পরিচয়টা বহু বছরের পুরনো। তোমার চোখের ভাষা আমি একটু হলেও পড়তে পারি। কিসে তোমাকে কষ্ট দিচ্ছে? বিয়েটা মানতে পারছো না? আমি কিন্তু তোমার মত নিয়ে বিয়ের সিদ্ধান্তে এগিয়েছিলাম। নাকি এখন আফসোস হচ্ছে? সিরাত মাথা নিচু করে নেয়। তার কাছে জবাব নেই, কি জবাব দেবে সে? নাকি সেদিন খালো ও মামিদের কথা এখনো ধরে বসে আছো? নাকি কল না ধরার জন্য আমার উপর নারাজ? যদি নারাজ হও তাহলে রাগটা শুধু আমার উপর দেখাও, অন্যদের তা থেকে মুক্ত করো। চুপ থেকো না। চুপ থাকলে সমস্যা বাড়ে, বই কমে না। বিয়েটা নিয়ে যদি আফসোস থাকে তাহলে খোলামেলাভাবে বলো। আমি তোমাকে জোর করে আটকে রাখবো না। তবু আমার নির্লিপ্ত আচরণ করা বন্ধ করো। আমি বলতে চাই কিন্তু বলতে পারছি না। আমার মন আর মস্তিষ্ক আমায় দু কথা বলে। কি বলে? জানি না, কিন্তু ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে আমার। কি বলছি, কি করছি, কিছু বুঝতে পারছি না আমি। ভাঙা ভাঙা গলায় বলে। এই অস্থিরতার কারণ কি? সিরাত কিছুক্ষণ নিশ্চুপ থাকে। মন মস্তিষ্কের সাথে যুদ্ধ করে এক পর্যায়ে মুখ খোলে। বিয়েটা আমি করেছি কারণ আমি শামীমকে বিয়ে করতে চাইনি, তাই। তা আমি জানি, আগেও বলেছি এই কথা। শুধু এইটুকুই নয়, এর পেছনে আরো কারণ আছে। কি কারণ? ছোটবেলায় সারা হওয়ার পর আম্মু আমার থেকে দূরে চলে যায়। আম্মু সব ভালোবাসা আদর সারার জন্য, আর আমার জন্য থাকে শুধু শাসন অবহেলা। যেটাই করতে যাই তাতেই বাধা দেয়। ছোট্ট একটা ভুলের জন্য গায়ে হাত তোলে। কোথাও যেতে হলে হাজারটা কৈফিয়ত দিতে হয়। আমার কোনো স্বাধীনতাই ছিল না। সবাই দেখতো, সবার চোখের সামনেই দিনের পর দিন আম্মু আমার গায়ে হাত তুলেছে। কেউ কিচ্ছু বলেনি। বড় মা থাকতে সে আমায় আগলে রাখতো, মায়ের থেকে আড়ালে রাখতো। সে চলে যাওয়ার পর কেউ আমায় আগলায় না। সবাই বলে মেলা ভালোবাসে, সব মিথ্যে, সব লোক দেখানো। এতই যদি ভালোবাসে আম্মু, তাহলে এত কিছু করে কই কখনো তো আব্বু তার প্রতিবাদ করে না? ভাইয়া তো কিছু বলে না, শুধু বলে তোর আম্মু তো অসুস্থ, আম্মুর অসুস্থতার ভার তো আমাকে অসুস্থ করে দিচ্ছে। এই পর্যায়ে একটু থামেছে। চোখের অশ্রু তার বাঁধ ভেঙেছে। দু হাতে তা মুছে আবারও বলতে শুরু করে। ছোট থেকেই বড় মায়ের কাছে বেড়ে উঠেছি। এরপর ছোট মা, একটা জলের ভাষা শৈবালের মতো শুধু ভেসেই গেছি আমি। জানেন, সারার উপর আমার খুব রাগ। ওকে একটুও ভালোবাসতে মন চায় না আমার। আমি জানি ও আমায় অনেক ভালোবাসে, আমার জন্য সবটা করতে পারে, কিন্তু আমার ওকে কখনো ভালোবাসতে ইচ্ছে হয় না। ওর জন্মের পর আম্মু আমার থেকে দূরে চলে গেছে। ওর জন্য ভালোটা কখনোই আমার মনে আসে না। হিংসে হয় ওকে আমার। তাই হয়তো আল্লাহ আমার উপর নারাজ হয়ে আমাকে মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত করেছে। জাবেরের সাথে বিয়েটা ভাঙলো, এতে সবার কত কথা শুনতে হয়েছে আমায়। এতটাই ফেলনা হয়ে গেছি, আবু জেদে বসে একটা বিবাহিত পুরুষ যার বাচ্চা আছে তার সাথে বিয়ে দেওয়ার কথা ভাবতেও দ্বিধা করেনি আমায় নিয়ে। ছোট মা, মিথিলা ভাবি, ভাইয়া ভেবেছি তারা হয়তো আমার কথা ভাববে, আমার হয়ে কথা বলবে, কিন্তু সবাই বুঝালো আমি এখানে ভালো থাকবো, সুখে থাকবো যদি বিয়েটা করি। আম্মু আর বকবে না, গায়ে হাত তুলবে না, কোনো কিছুতে বাধা দেবে না। তারা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে আমি অক্ষম, এটা আমার অপরাধ। সেদিনই মনটা ভেঙে যায়। ছোট মা কখনো নিজের মেয়ের জন্য এমন কিছু ভাবতে পারতো? বলুন না, পারতো কখনো? রৌনকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। রৌনক এত সময় মাথা নিচু করে তার কথা শুনতে থাকে। তার উদ্দেশ্যে ছোড়া প্রশ্ন শুনে তার দিকে তাকায়। কোনো উত্তর নেই তার কাছে। সিরাত আবার বলতে শুরু করে। পারতো না, কারণ কোনো মা তার কুমারী মেয়েকে একজন ডিভোর্সি বাচ্চা সমেত লোকের সাথে দেখা সম্ভব না সেটা। নিজের বেলায় সবাই ভালোটাই চায়। আমার তো মা নেই, তাই কারো দেখতে সমস্যা নেই। রৌনক আর চুপ থাকতে পারে না। সে বলে, বিয়ে নিয়ে যখন তোমার এতই আপত্তি ছিল আমাকে একটা করে বললে না কেন? সেদিন যখন ফোনে কথা হলো তখন জানাতে, তাহলে এখন আফসোস করতে হতো না। আফসোস তো করছি না। আমি নিজের সিদ্ধান্ত নিয়ে মোটেও আফসোস করছি না। আমি নিজের সুখের কথা ভেবে বিয়েটা করেছি। বন্দি দশা থেকে মুক্ত হওয়ার জন্য বিয়েটা করেছি আমি। অস্থিরতা তো এখানে যে আমি নিজ স্বার্থে আপনাকে
নাহিলকে ঠকাচ্ছি। আমি আমার বারবার মনে হয় এটা ঠিক করিনি আমি, কিন্তু আমার কি দোষ? সবাই বলছে আমি ভালো থাকবো, সুখে থাকবো, সেই লোভে তো আজ আমি এইখানে। বুকে আসো। সিরাত প্রশ্নবোধক চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে থাকে, বলে। মানে? বলছি বুকে আসো। সিরাত একটু অপ্রস্তুত হয়ে পড়ে। রওনাক এগিয়ে এসে দু হাতে আলতোভাবে জড়িয়ে নেয়, বুকের সাথে মিশিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। সিরাত একটা বুক পেয়ে যেন দ্বিগুণ আবেগী হয়ে ওঠে, দু চোখে আবারও বাঁধ ভেঙে দেয়। রওনাক তার মাথায় হাত বুলিয়ে বলে, এটাকে ঠকানো বলে না। তুমি ভালো থাকতে চেয়েছো, তোমার মনে হয়েছে তুমি এখন ভালো থাকবে, তাই তুমি এখানে। তাই কখনো মনে করবে না যে তুমি ঠকাচ্ছ। একটু থেমে আবার বলে, তাদের প্রতি রাগ রেখো না, তারা তোমার পরিবার। হয়তো তাদের ভালোবাসাটা তোমার জন্য যথেষ্ট হয়নি, তাই এত অভিযোগ। সারা তোমারই ছোট বোন, চাচির আমার আচরণে ওর তো কোনো হাত নেই। আমি জানি আমার বলাতে তোমার মধ্যে রাগ বা অভিমান কমে যাবে না, কিন্তু তবুও বলবো, তারা তোমার আপন। সারা তোমায় ভালোবাসে, বাড়ির প্রতিটা মানুষ তাদের মতো করে তোমাকে ভালোবাসে। এটা তোমার সংসার, তোমার নিজের ঘর। এখানে কেউ তোমাকে বকবে না, গায়ে হাত তুলবে না। যখন যেটা প্রয়োজন হবে শুধু একবার মুখ ফুটে বলবে। তোমার সামনে হাজির করার দায়িত্ব আমার। আমাকে তুমি স্বামী নাই মানতে পারো, বন্ধু মনে করো, নির্ভয় নির্দ্বিধায় সবকিছু শেয়ার করতে পারো। আমি রনব শেখদার তোমার সুখের দায়িত্ব নিলাম। সিরাত যেন একটা বট গাছ পেল, তাকে ছায়া দেওয়ার মতো একটা বট গাছ। সে দুহাত তুলে রৌনকের পিঠ আঁকড়ে ধরে, দুহাতে শার্ট খামচে ধরে মুখটা ভালো করে ডুবিয়ে দেয় বুকের মধ্যে। এই তো সে শান্তি পাচ্ছে। রৌনক বলে, এই সম্পর্কে তোমার কোনো বাধ্যবাধকতা নেই, সময় নাও। যতদিন না মনে হয় এই লোকটার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করা যায়, ততদিন বন্ধু হয়ে থাকো। আমি কোনো জোর করবো না। কখনো যদি মনে হয় না, সম্ভব না, তখন শুধু একবার বলো, আমি এই ভাঙাচোরা সম্পর্ক থেকে মুক্ত করে দেব। সবার কথা চিন্তা করে ছেড়ে দাও, শুধু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। সামনে পুরো জীবন পড়ে আছে। মনের মাঝের অস্থিরতার সংকোচ, ভয়, লজ্জা সব সরিয়ে পড়াই মন দাও। আমি সবসময় সব পরিস্থিতিতে তোমার পাশে আছি। সে সিরাতকে নিজের কাছে আলাদা করে মুখটা এক হাতের মাঝে তুলে দু চোখের পানি মুছে দেয়। যাও, রাত হয়েছে, শুয়ে পড়ো। আর ভুলেও না হলে রুমে যাবে না, কারণ আমি চাই না আমাদের সম্পর্কের প্রভাব ওর উপরে পড়ুক। যাই হোক, দুজনে মাঝেই থাকবে, চার দেয়ালের মধ্যেই থাকবে। মনে থাকবে? মনে থাকবে। গুড, যাও। সিরাত চলে যায় রওনাফের রুমে। অনেকটা হালকা লাগছে। সিরাত চলে যাওয়ার পরই রওনাফ সোফায় মাথা এলিয়ে দেয়। মানুষের জীবন কোথা থেকে কোথায় মোড় নেয়, তার জীবনটা বড়ই নাটকীয়। এই জীবনে বাস্তব কেবল সে আর তার ছেলে। ছেলেটা না থাকলে বোধহয় রওনাক শিকদারের অস্তিত্ব এতদিনে পৃথিবী থেকে বিলীন হয়ে যেত। কারোর জীবন আসলে কারোর জন্য থেমে থাকে না। কত প্রতিশ্রুতি, কত প্রতিজ্ঞা। ভেবেছিল তাদের মধ্যে বিচ্ছেদ হলে কেউ বাঁচবে না, অথচ তারা দিব্যি বেঁচে আছে। একসময় এক সেকেন্ড যাকে চোখের আড়াল করলে দুনিয়ায় আধার নেমে আসতো, আজ বছরের পর বছর গড়িয়ে গেল, কারোর সাথেই কারো দেখা নেই। এই আকাশের নিচে পৃথিবীর দুই প্রান্তে দুজন। জীবন বড়ই অদ্ভুত। রওনাক নিজের ঘরে যায়। বিছানার দিকে চোখ পড়তেই দেখে সিরাত এক্ষণে গুটিসুটি মেরে শুয়ে আছে। সেও লাইট অফ করে অন্য পাশে শুয়ে পড়ে। একই বিছানায় দুজনের দূরত্ব যতটা, তার চেয়েও শতগুণ দ্রুত তাদের মনে। কেবলমাত্র দায়িত্ব ও ভালো থাকার তাগিদে এক ছাদের নিচেই। খাওয়া দাওয়া শেষ অনেক আগেই, যে যার ঘরে চলে গেছে। বসার ঘরে কেবল আরাফাত শিকদার। রামিম পানি নিতে বাইরে আসলে দেখতে পাই সোফায় বসা বাবাকে। সে তার দিকে এগিয়ে যায়, বলে, আব্বু, তুমি এখনো বসে আছো? ঘুমাবে না? রাত কত হয়েছে দেখেছো? এই তো ঘুমাবো। রামিম সিরাতের সাথে কথা হয়েছে তোর? না আব্বু, ওর সাথে কথা হয়নি, তবে ভাইয়ার সাথে কথা হয়েছে। সিরাতের কথা কি বললো? কথা হয়েছিল কাল রাতে। ভাইয়া তখন হাসপাতালে, বলেছে বাড়ি গিয়ে কথা বলিয়ে দিবে। তারপর তো আর কল দিল না। এখন একবার সিরাতের ফোনে ফোন দিয়ে দেখবি। মিথিলা বলল বোনের ফোনে সমস্যা হয়েছে, তাই ফোন নেয়নি। আর এত রাতে মনে হয় না ওরা জেগে আছে। তুমি চিন্তা করো না, হয়তো ব্যস্ত, তাই ফোন দিয়ে উঠতে পারছে না। আমি কাল সকালেই তোমার সাথে কথা বলে দিব। এখন গিয়ে ঘুমাও। আম্মু কি ঘুমিয়েছে? হ্যাঁ, ঘুমের ওষুধ খায় তো, তাই সে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা তুই
যা ঘুমা। তুমিও বসে থেকো না, ঘুমাতে যাও। মনিরা বেগমের বাড়ির একটি ঘরে এখনো লাইট জ্বলছে। সেখানে দুজন যুবতী নারী নিজেদের গল্পগুজবে ব্যস্ত। দুজনেই এবার সিরাতের সাথে এইচএসসি দেবে, তবে তাদের কলেজ আলাদা। সারা বরাবরই ভালো ছাত্রী, লাফালাফি বাদারামি যাই করুক, পড়ার সময় পড়া ঠিক করে নেয়। এদিকে মাহিরা পরীক্ষার আগের দিন পড়ে পাস করা ছাত্রী, এতেই তার রেজাল্ট মোটামুটি ভালো হয়। মা ভাই যতই বকুক যতই মারুক, একটাই কথা, সারা বছর যাই পড়ুক তার মনে থাকে না। পরীক্ষার 1 মাস আগে পড়াশোনা শুরু করলে সে পরীক্ষায় ভালোই দিতে পারবে। মাঝরাতে ঘর থেকে বের হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে যায়। ও বাড়ি থেকে আসার পর তাকে জ্বরে ধরেছে, ঠান্ডা লেগে গলায় ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে, তাই রান্নাঘরে যাচ্ছে। পানি লবণ আদা দিয়ে গরম করে খেলে একটু আরাম লাগবে তাই। পানি গরম করে মগে ঢেলে নিয়ে রুমের দিকে যাওয়ার পথে নজরে পড়ে মাহিরার ঘরের দিকে। দরজার নিচ থেকে আলো দেখা যাচ্ছে, তার মানে রুমের বাসিন্দারা এখনো জেগে আছে। সে এগিয়ে যায় সেদিকে, কাছে এগোতেই গুজুর গুজুর ও হাসাহাসি শব্দ কানে আসে। সে দরজায় নক করে, 2-3 বার নক করতেই মাহিরা এগিয়ে এসে দরজা খুলে দেয়। ভাবে তার মা এসেছে, তাকে ভুজুং ভাজুং বুঝিয়ে দেওয়া যাবে, তাই তো সাহস করে এগিয়ে যায়। কিন্তু দরজা খুলে সামনে ভাইকে দেখে গলা শুকিয়ে আসে। ঘুমাসনি কেন এখনো? কি করছিস সারা রাত জেগে? ভাইয়া আসলে পড়তেছিলাম, একটা চ্যাপ্টার বুঝছিলাম না, তাই স্যার হাত থেকে বুঝে নিচ্ছিলাম। বোকা বোকা হাসি নিয়ে জবাব দেয়। পরীক্ষার তো এখনো 3 মাস বাকি, তুই তো 1 মাস 15 দিনের আগে বই খুলিস না। সত্যি বলছি, তুমি সারার কাছে শোনো। এই সারা, বল, তুই আমাকে বোঝাচ্ছিলি না? তোর টিচার এখন স্বপ্নের দেশে। মাহিরা পিছনে ঘুরে দেখে সারা ইতিমধ্যে কম্বল মুড়ি দিয়েছে, মাথা থেকে পায়ের আঙুল সবই ঢাকা। মাহিরা ঢোক গিলে ভাইয়ের দিকে তাকায়। তুইও যেমন ভণ্ড, তোর সারহা তোর চেয়ে বড় ভণ্ড। ভণ্ডামি বাদ দিয়ে লাইট অফ করে শুতে যা, ফিরে এসে তোদের শব্দ পেলে দুটাকে ধরে চড়াবো। মাঝে কেটে যায় পুরো একটা দিন। আজ সিরাতের কোচিংয়ের ভর্তি হওয়ার দিন। তারা 3 জন একসাথে বের হবে। নাবিলকে স্কুলে দিয়ে তারপর যাবে কোচিং সেন্টারে। 7টা বাজে। সিরাত সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকেছে। আজ পুরো দিনের রান্না একবারে শেষ করবে, কেননা আজ কখন ফিরবে তার ঠিক নেই। ফিরে এসে আবার রান্নাঘরে ঢুকতে মনই চাইবে না। বাসার জন্য একজন কাজের লোক রেখেছে, 1 তারিখ থেকে আসবে, সব কাজই করবে, শুধু রান্নাটা সিরাত করবে। এই কাজটা সে চেয়েই নিয়েছে। রওনা ভরে উঠেছে, উঠে তার প্রয়োজনীয় কাজ করছে। এদিকে চুলায় রান্না বসিয়ে সিরাত যায় নাবিলের ঘরে। সে এখনও বেঘরে ঘুমোচ্ছে। নাবিলের বিছানার কাছে গিয়ে বেশ কয়েকবার ডাকতেই আর মোড়া ভেঙে উঠে বসে। সিরাতকে দেখেই চোখ মুখ কুঁচকে আসে, বলে, এত সকালে কে ডাকে বলো? কি ঠান্ডা বাইলে। বাপ, আপনার যে স্কুল আছে সে খেয়াল আছে? 8টা বাজতে চললো, কখন খাবেন, কখন রেডি হবেন শুনি? এই শীতে তো আমার কম্বলের নিচ থেকেই বের হতে ইচ্ছা করছে না। ওঠো সোনা, আমরা আজ সবাই একসাথে যাবো তোমার স্কুলে। ভুলে গিয়েছো তুমি? তুমি এখনো বিছানায় থাকলে হবে? তাই তো। আচ্ছা তুমি দাও, আমি হাত মুখ দিয়ে আসছি। আর শোবে না কিন্তু, দ্রুত আসো, টেবিলে খাবার দিচ্ছি। সিরাত বের হয়ে যেতে যেতে বলে, আমি কিন্তু আর এসে ডাকবো না, ঘরে তালা দিয়ে চলে যাব। টেবিলে একে একে খাবার এনে গুছিয়ে রাখে। দেখতে দেখতে এই সংসারটাই তার 5 দিন হতে চলল। চোখের পলকে একটা দিন চলে যায়। এই কদিনে বাড়িতে ফোন দিয়েছিল, একবার তাও তার ভাইয়ের ফোনে। রামিম মিথিলার সাথে কথা বলে ভালো মন্দ জিজ্ঞেস করে কল কেটে দেয়। এরপর আর কথা বলেনি। রামিম কল দিয়েছিল, দেখে আলো ধরতে পারেনি, পরে আর সেও দেয়নি। সিরাত এবার চাই তারা রওনাকের ঘরে। সেদিনের পর থেকে তারা একই ঘরে থাকে। একই ঘরে একই বিছানায় থেকেও তাদের মাঝে প্রয়োজনের অধিক কথা হয় না। ঘরে এসে দেখে রওনাক তৈরি হচ্ছে। সিরাত একদিন এটা খেয়াল করেছে যে সে রেডি হওয়ার পরই ঘর থেকে বের হয়ে তারপর খেয়ে দিয়ে কাজে বের হয়। আজও তার ব্যতিক্রম ঘটেনি। সিরাতকে দেখে বলে, এখনো ঘুরঘুর করছো? কত বাজে খেয়াল আছে? নাহিলকে স্কুলে দিয়ে এখানে যেতে হবে তো, দ্রুত যাও। যাচ্ছি তো। আরেকটা কথা, কোচিংয়ে যাচ্ছ পড়তে, কোনো ছেলের সাথে মিশবে না, আর মেয়েদের সাথেও খুব বেশি মেশার দরকার নেই। তা এগুলো এগুলো কি এখনই বলতে হবে? আর না মিশলে কি ভূতের মতো গিয়ে বসে থাকবো? মিশতে তো নিষেধ করিনি, বলছি কম ঘেঁচাঘেঁচি করবা, আর ছেলেদের সাথে মিশবে না, ওসব ছেলেপেলেরা ভালো হয় না। সিরাত কাবার থেকে কাপড় বের করতে করতে ভাঙিয়ে বলে, ভালো না, আপনাকে বলছিল। সবাই কি খারাপ? খারাপ হোক ভালো, তুমি মিশবে না ব্যাস।
এখন যাও, তৈরি হয়ে নাও। কাপড় জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। হাত মুখ ধুয়ে কাপড় বদলে বেরিয়ে আসে। নীল সাদা একটা টু পিস, সাথে ম্যাচিং করে ওড়না পড়েছে আজ। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আঁচড়ে নেয়। তার চুলগুলো লালচে বর্ণের, সোজা কোমর পর্যন্ত। বাতাসে চুল এলোমেলো হওয়ার ভয়ে সেগুলোকে একটা রাবারের সাহায্যে আটকে দুই পাশের চুলগুলো পাঞ্চ ক্লিপের সাহায্যে আটকে নেয়। মুখে একটু ক্রিম লাগায়, ঠোঁটে লিপ বাম লাগিয়ে লিপ বামটা ব্যাগে ভরে নেয়, কেননা শীতে তার প্রচুর পরিমাণে ঠোঁট ফাটে। সে বের হয়ে ডাইনিংয়ে আসতেই দেখে রওনাক নাবিলকে খাইয়ে দিচ্ছে। এই ছেলেকে একা খেতে দিলে ঘন্টা লাগিয়ে দেয়, তাই স্কুল যাওয়ার আগে কদিন সিরাত নিজে হাতে খাইয়ে দিয়েছে। আজ রওনাক খাওয়াচ্ছে। সিরাতকে দেখে নাবিল বলে, এত সময় লাগে তোমার রেডি হতে? তাড়াতাড়ি খেয়ে নাও, লেট হয়ে যাচ্ছে। তোর খাও তুই খা। খাচ্ছে একজনের হাতে, আবার আমাকে বলে আমার তোর মতো 1 ঘন্টা সময় লাগে না। আমি মোটেও 1 ঘন্টা বসে খাই না, তোমাদেরই বেশি তারা, তাই খাইয়ে দাও। হইছে থাক, আর বলতে হবে না, আমি জানি। রওনাক চুপচাপ তাদের কথা শুনে একবার সিরাত আর একবার নাবিলের দিকে তাকায়। নাবিল তার বাবাকে তার দিকে তাকাতে দেখে মুখের কথা গিলে নেয়। দুজনে চুপচাপ খেয়ে গাড়িতে গিয়ে বসবে, কোনো কথা যেন না শুনে। কথাটা সে মূলত বলেছে নাবিলের উদ্দেশ্যে। এরপর টেবিলে বিনপত নীরবতা। খাওয়া দাওয়া শেষে থালা বাসন গুছিয়ে রাখতে যায় সিরাত। রওনাক সিরাতের হাত থেকে সেগুলো নিয়ে বলে, তুমি কি গাড়িতে বসো, ওগুলো আমি গুছিয়ে রাখছি। আমি করছি তো, আপনি যান। তুমি যাও, এগুলো গুছিয়ে আবার যাবে রেডি হতে, তারপর আরও 1 ঘন্টা। যাও। সিরাত আর কথা না বাড়িয়ে চলে যায়। গাড়িতে গিয়ে বসে, দেখে নাবিল সেখানে আগে থেকেই বসে আছে। এই ড্রেসে তোমাকে সুন্দর লাগছে। ধন্যবাদ মেরে বাচ্চা। আয় দুজনে কটা সেলফি তুলি। নতুন ফোন কিনলাম, কিন্তু একটা ছবিও তোলা হয়নি। এই গাড়ির মধ্যে? আরে না, বাইরে চল, তোর বাবা আস্তে আস্তে আমাদের ছবি তোলা হয়ে যাবে। দুজন বের হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলে। এর মাঝে রওনাক এসে হাজির হয়। তারা দুজনেই গাড়িতে উঠে বসে। সিরাত ও নাবিল পেছনের সিটে, সামনে রওনাক। গাড়িতে উঠে বসতেই গাড়ি স্টার্ট করে। পুরো সময়টা রওনাক আর চোখে বারবার পিছনে বসা দুজনকে দেখছে। পুরো সময়টা কিছু একটা নিয়ে গুজুর গুজুর করছে। তাকে পিছনে তাকাতে দেখলেই চুপ হয়ে গেছে। সময় মতো পৌঁছে যায় নাবিলের স্কুলে। নাবিলকে স্কুলের গেটের ভিতর দিয়ে এসে আবারও গাড়িতে উঠে স্টার্ট করে। এরপরের গন্তব্য কোচিং সেন্টার। কোচিং সেন্টারে পৌঁছে গিয়ে গাড়ি সাইডে পার্ক করে দুজন বেরিয়ে পড়ে। কোচিং সেন্টারটা বেশ বড়সড়, নামডাকও আছে ভালোই। বাড়ির থেকে কাছে হওয়ায় এখানেই ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। যাতায়াতের সুবিধা, সে নিয়মিত আনা নেওয়া করতে পারবে না। নাবিলের স্কুলও এখান থেকে কাছে, ছুটির সময়ও একই, একসাথে যাতায়াত করতে পারবে তারা। সেও কিছুটা নিশ্চিন্ত হবে। রওনাক সিরাতের এক হাত মুঠোয় নিয়ে ভেতরে পা রাখে, সোজা চলে যায় অফিস কক্ষে। সেখানে উপস্থিত ছিলেন কোচিং সেন্টারের পরিচালক মাহমুদ হাসান। রওনাক তার পূর্ব পরিচিত। মাহমুদ হাসানের বাবা রওনাকের পেশেন্ট, সেই হিসেবেই পরিচিত তারা। রওনাককে দেখে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে, সামনে পাতানো চেয়ার দুটোতে বসতে অনুরোধ করে। তারা দুজনে বসে। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার কি খবর? আঙ্কেলের শরীর কেমন? এই তো ভালোই। বাবার শরীর ভালো আছে? মনে করো নিয়মিত ওষুধগুলো খাওয়াবেন, ওষুধ মিস দেওয়া যাবে না। আশা করা যায় দ্রুত সুস্থ হয়ে উঠবে। জি ভাই। তা ভর্তি কি তাকে করাবেন? জি, আমার মিসেস মিশকাত শিকদার, ওর কথাই বলছিলাম। ও আচ্ছা। জি, তার ইয়ার গ্যাপ পড়েছে। টাইফয়েডে আক্রান্ত হওয়ায় গত বছর পরীক্ষা দিতে পারেনি। তাও এবছর আর সেভাবে পড়াশোনার দিকে মন নেই, সামনে পরীক্ষা, তাই সেভাবে পড়াবেন। জি জি, তা তো অবশ্যই। সেটা আর বলতে হবে না ভাই। ভাবি মানুষ সে, তাকে তো সেভাবে গুরুত্ব দিতেই হবে। এইটুকু আস্থা রাখতে পারেন। ধন্যবাদ, আপনাদের উপর আস্থা আছে বলে এখানে আসা। কথাবার্তার মাঝে সিরাতের ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করা হয়। বেশ কিছু সিট দেওয়া হয়। যেহেতু সে শুরু থেকে ছিল না, তাই তাকে স্পেশাল ব্যাচে ভর্তি করানো হয়েছে। পড়ার চাপটাও তাই বেশি। এরপর মাহমুদ হাসান অন্যান্য টিচারদের সাথে পরিচয় করিয়ে দেন। সিরাতের ক্লাস 10টা থেকে 1টা। সেখান থেকে বেরিয়ে তারা চলে যায় মার্কেটে। শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে, শীতের কেনাকাটাটা করতে হবে। সিরাত আসার সময় শীতের কিছুই আনেনি। মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে শীতের পোশাক দেখে, বেছে বেছে দুটো লং কোট, হালকা কিছু পাতলা গেঞ্জি আর প্যান্ট আর বেশ কিছু জিনিস কেনে। পাশাপাশি সে পছন্দ করে নাবিল ও রওনাকের জন্যও কেনে।
রওনা বরাবরই নিজের জিনিস নিজেই পছন্দ করে কিনে, কিন্তু আজ সিরাতের উৎসাহ থেকে আর না করে না। যদিও মাঝে মাঝে তার মতামত নিয়েছে। সেদিন রাতের পর মেয়েটা কাজে কর্মে তার সাথে বেশ সহজ হয়েছে, তবে কথাটা কমই বলে। কেনাকাটা শেষে দুজন ভাগ করে ব্যাগগুলো নিয়ে বাইরের দিকে আসে। রওনাফের নজরে পড়ে একটা রেড চাদরের দিকে। সে সিরাতকে নিয়ে সেদিকে যায়। রওনাফ চাদরটাকে এক হাতে ধরে বলে, এটা নাও, তোমাকে মানাবে। এটা নিয়ে কি করব? এগুলো আমি পরি না, আর কতগুলোই তো নিয়েছি। সব তো নিজের পছন্দে কিনেছ, আমি কি কিছু বলেছি? আমার পছন্দ এই একটা নাও। পছন্দ না হলে বাইরে পড়তে হবে না। আমি যখন বাড়ি থাকবো তখন পড়বে। তোমাকে দেখতে হবে না, আমি দেখব। এত পছন্দ হলে নিজের জন্য নেন। এটা নাও, তোমাকে মানাবে। কথাটা বলে একজন সেলসম্যানকে ডেকে ম্যানিকুইনের শরীর থেকে চাদরটা খুলে কাউন্টারের দিকে চলে যায়। বিল মিটিয়ে বেরিয়ে চলে আসে। সিরাত আর কথা না বাড়িয়ে চলে আসে। প্রায় 1টা বেজে গেছে। তারা সোজা নাবিলের স্কুলে যায়। নাবিলের ছুটির সময় হয়ে গেছে। কিছু সময় অপেক্ষা করতেই স্কুলের ছুটির ঘন্টা বাজে। স্কুলের গেট খুলে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা একে একে সারিবদ্ধভাবে বেরিয়ে আসছে। শান্ত স্বভাবের নাবিল ভিড় কমে আসলে তবেই বের হয়। স্কুলের দরজা থেকে বের হয়ে রওনাককে দেখে সে দৌড়ে এসে জাপটে ধরে। রওনাক ছেলেকে কোলে তুলে নেয়। টুকটাক কথা বলতে বলতে রাস্তা পার করে অপর পাশে থাকা গাড়ির কাছে এগিয়ে আসে। সিয়াত এত ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে সে একপাশে হেলান দিয়ে চোখ বুজে আছে। তাই রওনাক গাড়ির দরজা খুলে সামনে সিটে বসিয়ে দেয় তাকে। অপর পাশ থেকে সেও উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। সারা কাল বাড়ি চলে যাবে, তাই মাহিরা আজ তাকে নিয়ে কলেজে যাবে। তাদের কলেজ ঘুরিয়ে দেখাবে। সকালে উঠে রেডি হয়ে দুজন ডাইনিংয়ে আসে। মাঝরাপি আগে থেকেই টেবিলে ছিল। তাকে দেখে মাহিরা বলে, ভাইয়া তুমি যাওয়ার সময় আমাদের একটু কলেজে নামিয়ে দিও। আজ হবে না, দুজন রিক্সা করে চলে যাস। ভাইয়া এই রোডে রিক্সা পাওয়া অনেক ঝামেলার বিষয়। কত সময় দাঁড়িয়ে থাকতে হয়, তারপর আজ দেরিও হয়ে গেছে। আব্বু গাড়ি নিয়ে গেছে, আমি বাইক নিয়ে যাব। এক বাইকে 3 জন বসে যাই। একটু কষ্ট করে নিয়ে যাও ভাইয়া, আমাদের বসতে সমস্যা হবে না। হ্যাঁ ভাইয়া, আমরা তো চিকন চিকন 2টা মেয়ে, বেশি জায়গা লাগবে না, বসতে নিয়ে যান না। রান্নাঘর থেকে মানিরা বেগম তাদের কথা শুনে বেরিয়ে এসে বলে, নিয়ে যা তো একটু, যদি সমস্যা বেশি হয় একটা রিক্সা ডেকে তুলে দিস। সবার জোড়াজুড়িতে মাশরাফি রাজি হয়। একরাশ বিরক্তি নিয়ে বাইক সমেত দাঁড়িয়ে আছে। বান্দাদের খোঁজ নেই। বারবার হর্ন বাজানোর পর তারা বাড়ির ভেতর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসে। মাহিরা ভাইয়ের মুখ দেখে বুঝে নেয় মনের খবর, তাই বলে, ভাইয়া ব্যাগ গোছাতে দেরি হয়ে গেছে একটু। মাশরাফি আর কিছু বলে না, বলে, তাড়াতাড়ি বস, আমার লেট হচ্ছে। 3 জন চেপে চুপে বাইকে বসে। মাশরাফি বলে, দুজন ভালো করে ধরে বসিস, আবার বাইক স্টার্ট দেওয়ার পর চিকনের ঠেলায় ছিটে পড়িস না। না না, ধরে বসছি। এই সারা, আমাকে ধরে বস। সারা মাহিরার ঘাড়ে হাত রাখে, শক্ত করে চেপে ধরে। বাইক স্টার্ট দিতেই সারা ভয়ে সামনের জন্য শার্ট খামচে ধরে। মাশরাফি একবার ঘাড় ঘুরিয়ে দেখে সেই হাতের অবস্থান। কিছু না বলে আবার সামনের দিকে তাকিয়ে বাইক চালানোতে মন দেয়। বেশ সাবধানতার সহিত মাশরাফি বাইক চালাচ্ছে, ধীরে ধীরে এগোচ্ছে। মাহিরা বিরক্ত হয়ে বলে, ভাইয়া এর চেয়ে হেঁটে গেলেও তো আরো আগে পৌঁছাতে পারবো। তো যা না, বারণ করেছে কে? একটু জোরে চালাও না, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ জোরে চালাই, আর পিছনেরটা উড়ে যাক। না না ভাইয়া, আপনি জুড়ে চালান, আমি শক্ত করে ধরেছি, পড়বো না। বুঝিস কিন্তু, কিছু হলে দোষ কিন্তু আমাকে দিতে পারবি না। এই বলে মাশরাফি জোর বাড়ায়। কিছু দূর আগাতেই বিপরীত দিক থেকে ধেয়ে আসে একটি প্রাইভেট কার। মাশরাফি আপ্রাণ চেষ্টা চালায় পাশ কাটিয়ে যেতে। হঠাৎ একটা জোরালো ধাক্কা, এরপর সব শুনশান। কানে কোনো শব্দ আসছে না, কেবল লোকজনের ছোটাছুটি। এরপর চোখের সামনে নেমে আসে আধার। ভেসে ওঠে আপন মানুষগুলোর চেহারা, ফুটে ওঠে সুসময়ের স্মৃতি। তারপর আর কিছুই মনে নেই। দুইটা শিকদার বাড়ির লোকজন সব হাসপাতালে, করিডোরে। সবার চোখে মুখে চিন্তার ছাপ, চোখ ভর্তি অশ্রু, হাহাকার। চারপাশ যেন থমকে গেছে। তাজা 3টি প্রাণ আজ মৃত্যুর মুখে। মানিরা বেগম, সাইরা বেগম চিৎকার করতে করতে এক পর্যায়ে জ্ঞান হারায়। মিথিলা ও আতিয়া আসে তাদের কাছে। রওনাকের ফোন 2বার বেজে কেটে গেছে। ওয়াশরুমে থাকায় কল রিসিভ করতে পারেনি। 3বারের বাজতেই রিসিভ করে সালাম দিতেই
তার ছোট চাচা ওপাশ থেকে বলে, ফোন থাকে কই তোদের? একজনকেও দরকার পাওয়া যায় না। ওয়াশরুমে ছিলাম। কি হয়েছে? গলা স্বরে মনে লাগছে কেন? তোর বইয়ের ফোন কই? ওরে এতবার কল দি, জেদের চোটে কল ধরছে না। ভাই বোন মরলে জেদ নিয়ে বসে থাকতে পারিস? তুমি বলবা কি হয়েছে? শাহার মাহিয়া আর মাশরাফির বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে আছে। ডাক্তার বলেছে ঢাকায় নিয়ে যেতে। কাঁপা কাঁপা গলায় বলে। ইন্নালিল্লাহ। কখন? ইশতিয়াক পুরো ঘটনা খুলে বলে, সাথে বলে ওইখানে সব ঠিকঠাক করে রাখতে। তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রাখবো। যত দ্রুত সম্ভব নিয়ে আসার ব্যবস্থা করো। কম্পিত গলায় বলে। কল কেটে সিরাতকে ডেকে বলে দরজা লক করে দিতে। সে ছুটে বেরিয়ে যায়। তাকে প্রশ্ন করার সুযোগটা অবধি দিল না। সে রুমে এসে ফোন ধরতেই দেখে ভাই ছোট চাচার নাম্বার থেকে অনেকগুলো কল। তার হৃদয় একটু কেঁপে ওঠে। সে কল লাগায় ভাইয়ের নাম্বারে। দুবার বাজতেই রিসিভ হয়। ও পাশ থেকে শুনতেই হাত থেকে ফোনটা পড়ে যায়। হাউমাউ করে কেঁদে ওঠে। বুঝে নেয় রওনাক কেন এভাবে বেরিয়েছে। নাবিল সিরাতের কান্নার আওয়াজ পেতে নিজের ঘর থেকে ছুটে আসে। তাকে কাঁদতে দেখে দু হাতে জড়িয়ে ধরে। সিরাতও একটা মানুষ পেয়ে তাকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে। ছোট নাবিল গায়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। অ্যাম্বুলেন্সে তোলা হয় তিনজনের ক্ষতবিক্ষত শরীর। মাশরাফি পায়ে ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত পায়। মাহিরা মাঝে থাকায় আঘাত তুলনামূলক কম। সবচেয়ে বেশি আঘাত পেয়েছে সে হলো সারা। মাথা, কোমর সহ পা প্রায় প্রত্যেকটা জায়গায় তার আঘাত লেগেছে। পেছন থেকে ধাক্কা লেগে ছিটকে মাঝ রাস্তায় পড়েছে। অ্যাম্বুলেন্সে সাইরেন বেজে ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে। অ্যাম্বুলেন্স প্রায় চলে এসেছে। রওনা বারে বারে তার ছোট চাচা ও রামিমকে কল করে খবরাখবর জানছে। মাশরাফি মাহিরার বাবা ব্যবসায়িক কাজে দূরে যাওয়ায় সে সঙ্গে আসতে পারেনি। সেও রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। রওনাব এদিকে সব ব্যবস্থা করে ফেলেছে। তার পকেটে থাকা ফোনটা অনবরত বেজে চলেছে। সোর বলে তা কানে আসেনি। ফাঁকা জায়গায় আসতেই টের পায়। ভাবে রামিম বা ছোট চাচা, কিন্তু স্ক্রিনে ভাসছে সিরাতের নাম্বার। তার টনক নড়ে। মেয়েটাকে আসার সময় কিছুই জানায়নি। জানানোর মতো স্থির মস্তিষ্ক বা সময় কোনোটাই তার হাতে ছিল না। তাই তো ছুটে বেরিয়ে এসেছিল। এতক্ষণ হয়তো সবটা জেনেছে। কি করছে, কি অবস্থায় আছে তার জানা নেই। নাজুক প্রকৃতির মেয়েটার চিন্তাহানা দেয় মস্তিষ্কে। ফোন রিসিভ করতেই নাবিলের উদ্বিগ্ন স্বর ভেসে আসে। বাবা শুনতে পাচ্ছ? সদবত ফিরে পাইছে। কি হয়েছে বাবা? তোমার মাম্মা ঠিক আছে? না বাবা, মিশু ঠিক নেই, খুব কান্নাকাটি করছে। চাচু ফোন করে বলেছে ফুবিদের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য কান্নাকাটি করছে। বাবা, আমার কথা মন দিয়ে শোনো। বাবার ফিরতে একটু সময় লাগবে। ততক্ষণ তুমি তার খেয়াল রাখবে, কেমন? তার কাছেই থাকবে, একদম একা ছাড়বে না। ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি আসো, আমি আছি মিশুল পাশে। সিরাত খবর পাওয়ার থেকে কেঁদে যাচ্ছে। কাঁদতে কাঁদতে গলা বসে গেছে তার। নাবিল কথা বলা শেষ করে ফিরে আসে সিরাতের কাছে। নাবিল এগিয়ে তার পাশে বসে। সিরাত তাকে বলে, তোমার বাবার সাথে কথা বলেছো? হ্যাঁ, বলেছে আসতে দেরি হবে। আবার কল দাও তাকে, কথা বলবো আমি। নাবিল আবারও কল দেয় রওনাফের ফোনে। দুইবার কল দিতেই রিসিভ হয়। হ্যাঁ বলো। সিরাত নাবিলের থেকে ফোন নিয়ে নেয়। কোথায় আপনি? আমায় কেন নিয়ে যাননি? একটু বলেন উনি। ভেজা গলায় বলে, কান্না করে না, শান্ত হও। কি শান্ত হব? আমার ভাই বোন সব মরতে বসেছে আর আমার শান্ত হতে বলছেন আপনি? আমি তখন বলার অবস্থায় ছিলাম না শোনা। ওদের ঢাকায় নিয়ে আসছে। কি অবস্থা ওদের? ওরা কি অবস্থায় আছে? আমাকে নিয়ে যান, আমি যাব। এমন করলে হবে? আসতে তো দাও, ওদের নিয়ে আসো। তুমি একটু শক্ত থাকো, আমি দ্রুত আসবো। ততটুকু সময় একটু শান্ত থাকো। সিরাতের আর তার কথা শুনতে ইচ্ছা হলো না। মুখের ওপর কল কেটে দেয়। পরপর 3টা অ্যাম্বুলেন্স এসে থামে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে। ওয়ার্ড বয় নার্সরা স্ট্রেচার নিয়ে ছোটাছুটি করছে। খবর পেয়ে রওনাক ছুটে আসে। এসে থেকে তার চাচা, ছোট চাচা ইশতিয়াক দাঁড়ানো, ছুটে যায় তাদের দিকে। আরাফত শিকদার রওনাককে দেখে কেঁদে ফেলেন। রওনাক এক হাতে তাকে জড়িয়ে রাখে। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তার। ইশতিয়াকের কাছ থেকে সারার অবস্থা সহ বাকিদের অবস্থাও জানে। অন্যদের সাথে সাথে সহায়তা করে ভিতর থেকে একে একে বের করা হয় 3 জনকে। প্রথমে মাহিরা, এরপর মাশরাফি, এরপরে সারা। মাশরাফির দিকে তাকাতেই আঁখি পটে ভেসে ওঠে কিছু পুরনো দৃশ্য। ভাইরা তার খুব কাছের। ছোট বড় কত আবদার ছিল তার কাছে। প্রতিবার ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় জুড়ে দিত কত আবদার। আজ তাদেরই একজনকে এভাবে দেখতে হবে, তা ছিল কল্পনাতীত।
সবার শেষে নামানো হলো সারাকে। সারাকে দেখে একটু বুক কেঁপে ওঠে। অতটুকু শরীরে কত আঘাতের চিহ্ন। ভাইরা ছিল যত কাছের, বোনগুলো ততটাই দূরের। চঞ্চল প্রকৃতির সারা সর্বদা ঘরটাকে মাতিয়ে রেখেছে। আর সেই চঞ্চলতা কেড়ে নিয়েছে একটা রোড অ্যাক্সিডেন্ট। সমস্ত নিয়মকানুন শেষে নেওয়া হয় ওটিতে। বাড়ির প্রতিটা মানুষ হাসপাতালের বারান্দায় চিন্তিত ভঙ্গিতে বসে আছে। রামিম কোনার একটা চেয়ারে বসে বারে বারে ঢুকরে উঠছে। ভাই বোনগুলো তার প্রাণ। সারা মাহিরা দুজনেই তার কাছে সমান। যেসব আবদার বাবা মায়ের কাছে করতে পারে না, তা তার কাছে করত। সে বকতো, তারপরেও তারা জানাতো তাদের ভাই ঠিকই রাজি হয়ে যাবে। অন্যদিকে মাশরাফি, তার ভাই কম বন্ধু বেশি। একই বয়সী হওয়ায় ভাবছিল গলায় গলায়। আজ সেই প্রাণপ্রিয় ভাই বোনগুলো হাসপাতালের বিছানায়। অন্যদিকে মাশরাফি ও মাহিরার বাবা মোনাওয়ার ইসলাম চলে এসেছেন। সে ব্যবসায়িক কাজে সিলেট গিয়েছিলেন। ইশতিয়াকের ফোন পেয়ে তখনই ছুটে আসেন। তার 2 ছেলে মেয়ে আজ জীবন মরণের সাথে লড়াই করছে হাসপাতালের বেডে। সিরাত ঘরময় পায়চারি করছে, কোনোভাবেই স্থির হতে পারছে না। এদিকে রওনাককে একের পর এক কল দিয়ে যাচ্ছে, ধরার নামগন্ধই নেই। নাহিলা আব্বু, যা কাপড় বদলে আয়। কেন, কোথায় যাবে তুমি? হসপিটালে যাব। পাগল হয়ে গেছো? চেনো তুমি? আর মামা শুনলে আমাকেই বকবে। আমি আর এভাবে বসে থাকতে পারবো না। কল দিচ্ছি তাও ধরছে না। তুই না গেলে আমি একাই চলে যাচ্ছি। আরেকটু অপেক্ষা করি। তাছাড়া আমি তুমি কেউই চিনি না। আমি কয়েকবার গিয়েছি, তাও তো গাড়িতে, রাস্তা চিনি না। হসপিটালের নাম তো জানি, তাতেই হবে। সিরাতের জোড়াজুড়িতে নাবিল বাধ্য হয়ে রাজি হয়। নাবিল নিজের ঘরে যায় কাপড় বদলাতে। সিরাতও নিজের ঘরে পোশাক বদলাতে একটা সুতির 3 পিস পরে। আলমারি থেকে কিছু টাকা নিয়ে হ্যান্ডপাস আর ফোন নিয়ে বেরিয়ে পড়ে। সিএনজি ঠিক করে। নতুন পেয়ে সিএনজি চালক দ্বিগুণ ভাড়া নেয়। কিছু সময়ের মাঝেই হাসপাতালে পৌঁছে যায়। রিসেপশন থেকে জেনে নিয়ে চলে যায় নির্দিষ্ট স্থানে। পৌঁছাতেই প্রথম চোখে পড়ে সিরাতের বাবা আরাফাতকে। সে ছুটে যায় তার কাছে। এদিকে নাবিল উকিঝুঁকি দিয়ে খুঁজছে তার বাবাকে। এখানে তাদেরকে দেখলে বাবা তাকেই বকবে, কারণ সে বলেছিল মিশুর খেয়াল রাখতে। ছোট্ট মাথায় কি আর অন্য কিছু থাকে? সে তো তার চিন্তায় মগ্ন। সিরাত তার বাবাকে জড়িয়ে বুকে মাথা ঠেকিয়ে বসে আছে। আরাফাত সিকদারও মেয়েকে পেয়ে যেন একটু ভরসা পেলেন। রামিম এগিয়ে এসে সিরাতের মাথায় হাত বুলিয়ে দেয়। সিরাত ভাইটিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ডক্টর কি বলেছে ভাইয়া? এখনো কিছু বলেনি। আসার পরে ওটিতে নিয়ে গেছে। এরপরে আর কোনো খবর আসেনি। নাবিল ইশতিয়াকের পাশে দাঁড়িয়ে আছে। দূর থেকে এগিয়ে আসছে রওনাক। নাবিলকে দেখে তার কাছে যায়। তুমি এখানে কার সাথে এসছো? নাবিল কম্পিত গলায় বলে, মিসুর সাথে। আমি নিষেধ করেছিলাম, কিন্তু ও জেদ করেছিল। বলেছে আমি না আসলে একাই চলে আসবে। ও তো নতুন কিছুই জেনে না, তাই সাথে এসেছি। রওনাক ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকায়। চেয়ারের এক কোণে আরাফাত সিকদারের বুকে মাথা ঠেকিয়ে বসে থাকা সিরাতকে দেখতে পায়। মেয়েটার চোখ মুখ কেঁদে কেটে লাল বানিয়ে ফেলেছে। এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এগিয়ে গিয়ে তার পাশের চেয়ারে বসে। পাশে কারো উপস্থিতি টের পেতেই সেদিকে তাকায়। রওনাককে একবার দেখেই ঘাড় ঘুরিয়ে নেয়। প্রথমেই শেষ হয় মাহিরার অপারেশন। ইনজুরি তুলনামূলক কম। তার এক হাতে ও পায়ে আঘাত পেয়েছে এবং ছোটোখাটো কিছুটা কাটাছেঁড়া। অ্যাক্সিডেন্টের সময় তার মাথা পড়ে মাশরাফির পায়ের ওপর, তাই মাথায় আঘাত কম লাগে। ডাক্তার বেরিয়ে আসলে রওনাক ও রামিম এগিয়ে যায় ডাক্তারের সাথে কথা বলতে। ডাক্তার জানায় সে বিপদমুক্ত। কিছু সময়ের মধ্যে কেবিনে দেওয়া হবে তাকে। সারার অবস্থার অবনতি হয়েছে, তাই তাকে আইসিইউতে শিফট করা হয়েছে। ডাক্তাররা কোনো আশা দিতে পারছেন না। সারার খবর শুনে সিরাত পুনরায় ভেঙে পড়ে। বোনের প্রতি টানটা আজ সে উপলব্ধি করতে পারছে। চেয়ারে মাথা ঠেকিয়ে কেঁদে যাচ্ছে। মাশরাফির অপারেশন শেষ হয়েছে রাত 8টার দিকে। তার অবস্থাও কিছুটা ভালো। এখনও জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে কেবিনে দেওয়া হবে তাকেও। তার বাম পা খুব বাজেভাবে জখম হয়েছে। রওনাক এগিয়ে যায় ইশতিয়াকের কাছে, বলে, কাকাই, সবাইকে নিয়ে বাসা যাও। ক্লান্ত সবাই। এভাবে থাকলে একে একে সবাই অসুস্থ হয়ে যাবে। সাহারার অবস্থা না জানে কেউ যাবে না। কি করে নিয়ে যাব? খবর পেলে না হয় আবার এসো, কিন্তু এখন বাসায় চলে যাও। সকাল থেকে খাওয়া দাওয়া তো হয়নি। সবাইকে জোরাজুরি করে বাসায় পাঠিয়ে দেয়। এদিকে সিরাত গোদ ধরে বসে আছে, সে এখানেই থাকবে। হাজার বুঝেও কোনো কাজ হয়নি। মানিরা সাইরা বেগমকে বাড়িতে নেওয়া হয়েছে। বাড়িতে পুরুষ বলতে আজমল সিকদার, মিথিলা ও আতিয়া তাদের সাথে আছে। মাহিরা ও মাশরাফির খবর বাড়িতে দেওয়া হয়েছে। সারার খবর জানানো হয়নি। সাইরা বেগম বারে বারে জ্ঞান হারাচ্ছে।
আরাফাত শিকদার বলেছে তাদেরকে ঢাকায় নিয়ে আসার জন্য। ছেলে মেয়েগুলোকে চোখের দেখা দেখলে যদি শান্ত হয়। রাত তখন 10টার ওপারে। হাসপাতালে রওনাক, সিরাত, ইশতিয়াক বাকিদের বাসায় পাঠানো হয়েছে, সাথে নাবিলও আছেন। ইশতিয়াক সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে কিছু সময় বিশ্রাম করে আবার এসেছে হাসপাতালে। ইশতিয়াক গিয়েছে ক্যান্টিনে, তার মাথা যন্ত্রণা করছে তাই একটু চা খেতে গিয়েছে। রওনাক বলেছে একেবারে যেন খেয়ে আসে। সিরাত আগের মতোই চেয়ারে পা তুলে মাথা ঠেকিয়ে বসে আছে। রওনাক তার পাশে গিয়ে বসে, এক হাত মুঠোয় পুড়ে নেয়। সিরাত তার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নেয়। রওনাক তাকে টেনে কাছে নিয়ে আসে। সে দূরে যেতে চায়, কাছে টেনে এনে মাথাটা বুকের সাথে চেপে ধরে। শরীর খারাপ লাগছে? আহা, খাবার এনেছে, একটু কিছু খেয়ে নাও। না। কি না? বোনের সাথে নিজের শরীরটা খারাপ করে ফেলবা? একটু খাও, নাহলে অসুস্থ হয়ে যাবে, তখন তোমাকে বাড়ি রেখে আসতে হবে। সিরাত মাথাটা হালকা উঁচু করে রওনাকের দিকে তাকায়। আমি বাসায় যাব না, আমাকে এখানে একটু থাকতে দিন না, একটু। খাবার এনেছি, এখানে থাকতে হলে খেতে হবে, খেয়ে নাও, কষ্ট করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। সিরাত মুচড়া মুচড়ি করে কোনো রকম খায়। খাওয়ার মাঝে রওনাককে বলে, আপনি খাবেন না? তুমি খেয়ে নাও, তারপর ক্যান্টিন থেকে খেয়ে আসবে। এখান থেকে খান, আমি এত খাবার খেতে পারবো না। রওনাকও তার থেকে কিছুটা খায়। খাওয়া শেষে সিরাত আবারও তার দিকে ঠেস দিয়ে পড়ে থাকে। মাহিরা মাস্টারকে কেবিনে দেওয়ার কথা থাকলেও দেয়া হয়নি। সব ঠিক থাকলে সকালেই কেবিনে দেওয়া হবে। সিরাত রওনাকের মুখের দিকে তাকিয়ে বলে, ওরা কি ঠিক হয়ে যাবে? বলেন না, ওরা কি আবার আগের মতো হয়ে যাবে? আল্লাহকে ডাকো, সে সব ঠিক করে দেবেন। আপনি তো এত বড় একজন ডক্টর, কেন কিছু করতে পারছেন না আপনি? বলতে বলতে ঢুকরে উঠেছে। রওনা তার মুখটা বুক থেকে তুলে এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে চোখের পানি এক হাতে মুছে বলে, শোনা, সবসময় ডাক্তারদের হাতে সব থাকে না, সবই আল্লাহর হাতে। ডাক্তার তো কেবল হয়েছিল মাত্র। আমি শুনেছি ডক্টর বলেছে সারার কোমরের হাড় ভেঙে গেছে, ওর অবস্থা খুব খারাপ। মাশরাফি ভাইয়ার খবর তো দিতে পারছে, ওর কথা কেউ বলছে না কেন? রওনাক কি বলবে, তার কাছে বলার মতো কিছুই নেই। সিরাত জবাব না পেয়ে আবারও বলে, আপনি দেখেছেন ওদের? আনার পরে একবার দেখেছিলাম। আমাকে একটু নিয়ে যাবেন, একটু প্লিজ, দেখবো একটু। রওনাক তার মাথাটা আবারও চেপে বুকে ধরে। এখন সারার কাছে যাওয়ার অনুমতি কারো নেই। সিরাত আবারও হাউমাউ করে কেঁদে ওঠে। রওনাক তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদে না, কেঁদে কেটে গলা বসিয়ে ফেলেছ, শান্ত হও, আল্লাহর কাছে দোয়া করো। এক সময় তার বুকেই ঘুমিয়ে যায়। অত্যাধিক ক্লান্তিতে চোখে ঘুম নেমেছে। ইশতিয়াক এসে তাদের একসাথে দেখে সরে যেতে নেয়। রওনাক তাকে ডেকে পাশে বসতে বলে। দুই জোড়া চোখে সারা রাত ঘুম নামে না। আজমল সাহেব অন্যদের নিয়ে ঢাকাতে আসে। জমজমাট শিকদার বাড়ি আজ সম্পূর্ণ ফাঁকা। বাড়ি মাতিয়ে রাখা মানুষগুলো যে আর স্বাভাবিক নেই। তাদের নিয়ে প্রথমেই যাওয়া হয় রওনাকদের ফ্ল্যাটে। গত রাতে রায়হান ও আয়েশা বাড়িতে না থাকায় তাদের খবর জানে না। বাসায় এসে যখন শুনলো তারাও সামিল হয় এই শোক সভায়। অতি কাছের বন্ধুটি আজ এত বড় বিপদে পড়েছে, তার মন তো কাঁদবেই। সকালে রওনাক, সিরাত, ইশতিয়াক বাড়ি আসে। হাসপাতালে যায় রামিম, আরাফাত ও মোনাওয়ার সাহেব। দুপুর 2টায় মনিরা ও সাইরাকে হাসপাতাল থেকে ঘুরিয়ে আনা হয়েছে। সেখান থেকে গেছে মিথিলা। সিরাত আসার পর থেকে বিছানা নিয়েছে। সাইরা বেগম টলমল পায়ে সিরাতের ঘরে ঢুকে। সিরাত মাকে দেখে উঠে বসে। সাইরা তার কাছে গিয়ে বসে। সিরাত মায়ের গতিবিধি বোঝে না, তবুও চুপচাপ দেখে যাচ্ছে। সাইরা বেগম হঠাৎই সিরাতের হাত দুটো চেপে ধরে বলে, আল্লাহ কেন এমন করলো? আমার পাপের শাস্তি ওকে কেন দিল? তো কিছু করেনি, আল্লাহ ওকে কেন কেড়ে নিতে চাইছে ওর কাছ থেকে? আমি কিভাবে থাকবো ওকে ছাড়া? কিসব বলছো আম্মু? স্যার কিচ্ছু হবে না, ও আবার ঠিক হয়ে যাবে। ও কোথাও যাবে না তোমায় রেখে। কিচ্ছু ঠিক হবে না। আমি তোরে ছোট্ট থেকে কষ্ট দিয়েছি, তাই আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছে। ও খালি বলতো, আম্মু আপুর সাথে এরকম করো না। আমি কোনো কথা শুনতাম না, তাই আমার মেয়েটা। আর বলতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। সিরাতের চোখেও পানি, কিন্তু সে মায়ের সামনে ভেঙে পড়তে চায় না। সায়রা বেগম তার কোলে মাথা রাখে। সে মায়ের মাথায় হাত বোলাতে থাকে। সায়রা বেগম প্রলাপ করতে করতে ঘুমিয়ে পড়ে। মাহিরার জ্ঞান ফিরেছে। তাকে কেবিনে শিফট করা হয়েছে। অন্যরা একে একে দেখা করে গেছে। মাহিরা কেবল চোখের পানি ফেলতে থাকে। কারোর সাথে কোনো কথা বলেনি, কেবল ফ্যাল ফ্যাল করে সিলিংয়ের দিকে চেয়েছিল।
রওনাক আজ নাইট ডিউটি পড়েছে। সে বেশ কয়েকবার মাস্টাপি ও মাহিরাকে দেখে গিয়েছে। মাহিরা একটু আধটু কথাও বলছে। সারাকে কাছের বাড়ি থেকে দেখেছে সবাই। পুরো শরীরে ব্যান্ডেজে মোড়া, মুখে অক্সিজেন মাস্ক। পরের দিন সকালটা ছিল অন্য দিনের থেকে আলাদা। শীতের সকালে হালকা মেঘের দেখা মিলেছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে বিষাদের ছোঁয়া। তেমনই শিকদার বাড়ির ছেয়ে গেছে নতুন শোকে। আশার আলো দেখেও তা চিরতরে নিভে গিয়েছে। শিকদার বাড়ির মেয়ে মানিরা বেগমের একমাত্র কন্যা মাহিরা আজ ভোরেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। হাসপাতালের বারান্দা শিকদার বাড়ির মানুষগুলোর আহাজারিতে পরিপূর্ণ। গতকাল ভোর রাতে স্ট্রোক করে সে। ডাক্তারের ধারণা মানসিক ধকল সামলাতে না পেরে স্ট্রোক করেছে। নাজুক শরীরটা সামলে উঠতে পারেনি। শিকদার বাড়ির প্রতিটি মানুষকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেছে সে। গতকাল রাতের কথা। রওনাক শেষবার যখন তার কেবিনে যায়, মেয়েটা তাকে কাছে ডাকে। কাঁপা কাঁপা হাতটা তুলে কোনো মতে রওনাকের একটা হাত ধরে নিভু নিভু গলায় বলে, ভাইয়া, মাশরাফি ভাই আর সারা কেমন আছে? ওরা ভালো আছে। এখন তুমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, বাড়ি ফিরতে হবে তো। মাহিরা ঠোঁটটা হালকা বাঁকিয়ে বলে, আমি জানি ওরা ভালো নেই। আমি দেখেছি ভাইয়াকে পড়ে যেতে। ভাইয়ার একটা পা বাইকের নিচে ছিল। সারাকে ছিটকে মাঝ রাস্তায় পড়তে দেখেছি। কত রক্ত ছিল সেখানে। একটু থেমে যায়, কষ্ট হচ্ছে তার। পুনরায় বলে, আমি জোর করে বাইকে গিয়েছিলাম। সারাকে আমি বলেছিলাম আমার সাথে কলেজে যেতে। যদি বাইকে যাওয়ার জন্য জোর না করতাম তাহলে আজ এমন কিছু হতো না। রওনাক তার মাথায় হাত বুলিয়ে বলে, এত কথা বলতে হবে না, সব ঠিক হয়ে যাবে। এখন একটু ঘুমাও, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। অ্যাক্সিডেন্ট কারো হাতে থাকে না। মাহিরা তবু একই কথা বলতে থাকে। একসময় ঘুমিয়ে পড়ে সে। রওনাকও বেরিয়ে আসে। রামিম ও মুনাওয়ার সাহেবের সাথে কথা বলে নিজের কেবিনে চলে যায়। শেষে রাতের দিকে ইমার্জেন্সি অ্যালার্ট জারি হয়। 706 নাম্বার কেবিনে রুগীর অবস্থা আশঙ্কাজনক। খবর শুনে রওনাকের কলিজা কামড়ে ধরে। এ কোন পরীক্ষা নিচ্ছে তার পরিবারের ওপর। সেই কেবিনে মাহিরা আছে। সে ছুটে যায় সেদিকে। গিয়ে দেখে ডাক্তার নার্সদের ছোটাছুটি। এখনই আইসিইউতে শিফট করতে হবে। আইসিইউতে নেওয়ার ঘন্টাখানেক পর সব অভিযোগ কাঁধে নিয়ে বিদায় নেয় দুনিয়া থেকে।